বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডি ম্যাথ লার্নিং স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো সবাই। তো তোমরা ঘরে বসে পড়াশোনা করছো নিশ্চয়ই। আর আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব এই গণিত অ্যাসাইনমেন্ট, যে তৃতীয় সপ্তাহের যে পড়াশোনা সেটা নিয়ে। তো অ্যাসাইনমেন্টের আসলে মেইন কাজ হচ্ছে যে কপি করে জমা দেওয়া, তাই না? তো যাই হোক, তোমাদের যদি আমার প্রচেষ্টায় কোনো সফলতা আসে বা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমাদের আরও যারা বন্ধু আছে তাদের জন্য উপকার হয়। তো চলো শুরু করা যাক। তো এক প্রশ্ন দেখা আছে শিরোনাম হিসাবে, সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনামূলক পার্থক্য। তোমাদের সবার কাছে কিন্তু প্রশ্নটা রয়ে গেছে, হাতে লিখা এখানে আমি স্ক্রিনে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো সঞ্চয় স্কিমের মূলধন দেয়া আছে P = 15,000 টাকা। সঞ্চয় স্কিমের পূর্ণ হওয়ার সময়কাল N = 3 বছর। সঞ্চয় স্কিমের মুনাফার হার R = 9%। সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল 3 বছর পর মুনাফার পরিমাণ। তো এখানে মুনাফার পরিমাণ মানে I = what। তো খুব সহজ, যেহেতু আমরা সরল মুনাফা নিয়ে কথা বলবো, তাহলে প্রথমে আমরা যদি চিন্তা করি যে প্রথম যে অঙ্কটি সৃজনশীল নাম্বার 1, তো সৃজনশীল 1-এর যে ক নাম্বার প্রশ্ন, তাহলে 1-এর প্রথম অংশটি যদি আমরা চিন্তা করি, প্রথম অংশটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সরল মুনাফার ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? সরল মুনাফার ক্ষেত্রে। হ্যাঁ, সৃজনশীল একে আমরা দেখতে পাচ্ছি সরল মুনাফার ক্ষেত্রে। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে, তো সরল মুনাফার ক্ষেত্রে কি হচ্ছে, যেটা আমাদের পয়েন্ট দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখব, এটা ক নাম্বার প্রশ্নটা। তো এখানে মূলধন এখানে আমাদের কত আছে তারা বলে দিয়েছে। মূলধন বা আসল যেটা P = 15,000 টাকা। তো আমরা 15,000 টাকা পেয়েছি এবং সময় যদি আমরা চিন্তা করি, আমাদের বলেছে N = 3 বছর। আর মুনাফার হার কি লাগবে? আর মুনাফার হার, তো মুনাফার হার যদি আমরা চিন্তা করি R = কত? 9%। তো 9%টাকে আমরা অবশ্যই 9/100 এই আকারে লিখতে পারবো। তো মুনাফার হার যদি 9% হয় তাহলে আমরা এখানে বলতে পারি 0.09 টাকা। তো এখন আমাদের টার্গেটটা কি? তারা বলছে সরল মুনাফা। তাহলে সরল মুনাফা কমা I = what, মানে আমরা জানি, আমরা কি জানি? I = PNR। তাহলে P এর মান হচ্ছে 15,000 টাকা, N এর মান হচ্ছে 3, আর R এর মান হচ্ছে 0.09। তাহলে আমরা যদি এখানে কাজ করি তাহলে কি হবে? 0.9 × 3 × 15,000 টাকা, তাহলে ইকুয়াল কত আসছে? 4,050 টাকা। এই 4,050 টাকা হচ্ছে তোমাদের সরল মুনাফা। তাহলে প্রথম অংশে যেটা I = পেয়েছি সেটা আমরা তাহলে যদি আমরা লিখি সরল মুনাফা, তো মুনাফা কত হলো আমাদের? 4,050 টাকা। এভাবে আমাদের ক নম্বর অঙ্কটি শেষ হয়ে গেল। এরপর বলা হচ্ছে 2 নং ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফা আসল কত। তাহলে সরল মুনাফা আমরা অবশ্যই পেয়েছি, আর কি বলা হয়েছে? মুনাফা আসল কত। তো মুনাফা আসলের যে সূত্রটি সেটা আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, মুনাফা আসল A সমান কি? তো মুনাফা আসল আমরা খ নং যদি চিন্তা করি, তাহলে খ নংয়ে আমাদের মুনাফা আসল, তাহলে এখানে
গিভেন পয়েন্টগুলো আমরা লিখে নিব। এখানে মূলধন পি সমান হচ্ছে 15,000 টাকায়, সময় এন সমান 3 বছর, মুনাফার হার 9%, তার মানে কি ছিল 0.09 টাকা। তাহলে এখন আমাদের তারা চেয়েছে মুনাফা আসল, তাহলে মুনাফা আসল এর সমান হোয়াট। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মুনাফা আসলের সূত্র কি জানি? আমরা জানি এ সমান পি ইন্টু, তো আই বের করে আমরা মুনাফা মূলধনের সাথে যোগ করতে পারি, তাহলে পি আর হচ্ছে আই। তো এ ইকুয়ালস টু পি আই আর, তাহলে আই এর মান কিন্তু আমাদের জানা ছিল, এভাবেও সরাসরি ওখান থেকে লেখা যেত, তাহলে 15,000 টাকা। আর আই এর যে মানটা সেটা আমরা সরাসরি লিখতে পারি কত, 4,050 টাকা। এভাবেও কিন্তু দেয়া যাবে, এটা না করলেও চলতো। তো এখানে কত হচ্ছে, 0,509 19,050 টাকা। তো এখানে আমরা কি লিখে দিব যে ক হতে আই ইকুয়ালস টু 4,050 টাকা। তাহলে সেই মানটা আমরা বসালাম, তাহলে মুনাফা আর আসল মিলে কি হলো, মুনাফা আসল। তাহলে আমাদের খ নাম্বার যে অঙ্কটি সেটা হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, চক্রবৃদ্ধির মুনাফার ক্ষেত্রে, তো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এখানে আমরা যদি অংশগুলো দেখি, মূলধন কত আছে, কত নিয়ে আমরা কাজ শুরু করেছি, মূলধন পি ইকুয়ালস টু 15,000 টাকা, সময় এখানে কিন্তু এন সমান 1 বছর হবে, আর মুনাফার হার কত, মুনাফার হার কিন্তু আগেরটাই, হ্যাঁ, মুনাফার হার আর সমান 9%, তা 9%কে আমরা বলতে পারি 9/100, সেখান থেকে আমরা বলতে পারি 0.09 টাকা। তো এখন আমাদের চাচ্ছে তারা প্রথম বছরান্তে মূলধন, চক্রবৃদ্ধির মূলধন। তো চক্রবৃদ্ধির মূলধনকে সি দ্বারা সূচিত করা হয়, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 1 হবে। কেন বলো তো? কারণ এই সূত্রটাই আমাদের 1 হবে, এই জন্য হবে যে আমরা প্রথম বছর, যত বছরের সংখ্যা তত এখানে হয় সেটা। তাহলে আমরা জানি এখানে একটা অপশন লিখে দেওয়া ভালো, সেটা কি, চক্রবৃদ্ধির মূলধন। তো চক্রবৃদ্ধির মূলধন সি ইকুয়ালস টু কি, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে প্রথম বছরান্তে হলে 1 হবে। তাহলে পি এর মান কত, 15,000 টাকা। এক বাংলায় লিখছি কেন, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আর এর মান হচ্ছে 0.09, আর উপরে কোনো দরকার নেই। তাহলে এখন আমরা যদি ক্যালকুলেট করে দেই, তাহলে 1 যোগ 0.9 ইকুয়াল গুণ 15,000 টাকা, তাহলে কত হবে, 16,350 টাকা। 16,350 টাকা। আমরা এটা কি পেলাম, চক্রবৃদ্ধির মূলধন পেয়েছি। এবার দ্বিতীয় বছরান্তে, তাহলে এটা আমাদের কয়ের অংশ চলে গেল, ক্ষয়ে এসে কি দেখতেছি, দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন কি হবে, সি ইকুয়ালস টু পি ইন্টু, তাহলে তৃতীয় বছরান্তে কত হবে, আর টু দি পাওয়ার 3 হবে, তাই না? তাহলে 15,000, 1 যোগ 0.09 উপরে পাওয়ার 3। তাহলে রেজাল্ট কত আসছে আমরা একবারে বসাতে পারবো, সেটা কি, 1.09 পাওয়ার হিসেবে 3 দিবা, ইকুয়াল দিবা, গুণ দিবা 15,000 টাকা ইকুয়াল, তাহলে কত হচ্ছে 19,425.435। এই টাকাটা হচ্ছে আমাদের তৃতীয় বছরান্তে। তাহলে আমরা তৃতীয় বছরান্তে পর্যন্ত
পেয়ে গেলাম। এরপরে বলা হচ্ছে নির্দিষ্ট সময়কাল 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা চাচ্ছে এবার। তাহলে চক্রবৃদ্ধির মুনাফার সূত্রটা কি? তাহলে 3 বছর পর চক্রবৃদ্ধির মুনাফা। তাহলে 3 বছর হলে আমরা যদি লিখি ডেটাটি, তাহলে 3 বছর পর চক্রবৃদ্ধির মুনাফা, তার মানে এন এর মান হচ্ছে 3। তাহলে আমরা কি লিখতে পারি, যদি ইচ্ছা করি যে এখানে দিয়ে আবার লেখা যেতে পারে, এখানে এন সমান হচ্ছে 3 বছর। তো 3 বছর হলে তাহলে সুতরাং চক্রবৃদ্ধির মুনাফা সমান হচ্ছে সি মাইনাস পি। তাহলে সি মানে হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। তাহলে এখন আমরা বলতে পারি মানগুলো বসাতে পারি, সেটা কি? পি এর মান 15,000 টাকা, 1 যোগ আর এর মান হচ্ছে 0.09, পাওয়ার হচ্ছে 3 আর বিয়োগ হচ্ছে 15,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে মানগুলো বসিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আমরা ক্যালকুলেশন করে আগেও পেয়েছি, তো সেখান থেকে আমরা গ নাম্বার থেকে নিয়েও নিলাম, সেখান থেকে মাইনাস করে দিলাম, দিয়ে আমরা চক্রবৃদ্ধির মুনাফা পেয়ে গেলাম। তাহলে সুতরাং চক্রবৃদ্ধির মুনাফা, তো চক্রবৃদ্ধির মুনাফা আমাদের কত হলো? 4,425.435 টাকা। এখন আমাদের ও নাম্বার প্রশ্নে আবার বলতেছে নির্দিষ্ট সময়কাল 3 বছর পর সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে ও নাম্বার আমরা সরল মুনাফা কত পেয়েছি, যে 3 বছর পর সরল মুনাফা, 3 বছর পর সরল মুনাফা আমরা অবশ্যই পেয়েছি আই ইকুয়াস টু সরল মুনাফা, আই ইকুয়াস টু আমরা কত পেয়েছি? 4,050 টাকা। এবার 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত পেলাম? চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি আমরা 4,425.435 টাকা। তাহলে আমাদের বলা হচ্ছে যে মুনাফার পার্থক্য, সুতরাং মুনাফার পার্থক্য, তাহলে মুনাফার পার্থক্য বড়টা থেকে আমরা ছোটটা বাদ দিব, তাহলে কত হবে? 435 বিয়োগ 4,050 টাকা। তো এখন যদি আমরা এটাকে ক্যালকুলেট করি তাহলে কত পাবো? মাইনাস 4,050 ইকুয়াল 375.435 টাকা। তো আশা করছি তোমরা অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। তাহলে তোমার মতামতটি তুমি এখানে নিজে দেখাও, কোনটি তোমার কাছে ভালো মনে হয়। কারণ একটাই, আমি এটা তোমাদের হাতে ছেড়ে দিতে চাই, কারণ তোমাদেরও কিছু মেধা থাকতে হবে। কি মেধা? যেমন সরল মুনাফা, কিন্তু এখানে কিন্তু বলছে পদ্ধতি মানে তুমি ঋণ নিয়ে সুবিধা পাবা, তারপর হিসাবেরও জড়তা নেই, তাহলে আমরা বলতে পারি সরল মুনাফাটা অবশ্যই বেশি সুবিধাজনক, আর যে চক্রবৃদ্ধি মুনাফা সেটা কিন্তু অবশ্যই সুবিধাজনক না, কারণ মুনাফার সাথে মূলধন অ্যাড হয়ে আবারও সেটার মুনাফা হয়, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আমরা বলতে পারি সেটা তোমরা নিজেরাই লিখতে পারবে সুন্দর করে গোছায়। ওকে, এবার আসি সংক্ষিপ্ত প্রশ্ন। তো সংক্ষিপ্ত প্রশ্নে আমাদের কি বলছেন? তাহলে 6 নাম্বার তোমরা নিজের মতামত দেবা। কি কার নিজের মতামত? নিজের মতামত ব্যক্ত করো। অনেকে মনে করতে পারো যে সবই করালেন, এটা কেন করালেন না? আসলে মেইন কথা হচ্ছে যে তোমাদেরও নিজেদের কিছু জ্ঞান থাকতে হবে। হ্যাঁ, তোমরা অবশ্যই খারাপ মনে করবে না, এটা আমি আশা করছি। এরপর আসি সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন যখন আমরা লিখব, তাহলে এইভাবে সংক্ষিপ্ত কথাটি লিখে দিব, সংক্ষিপ্ত প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। তো সংক্ষিপ্ত প্রশ্নের আমরা কি সমাধান করছি? আমরা দেখছি একটা প্যাটার্ন দেওয়া আছে, প্যাটার্নে 6, 11, 16 আর হচ্ছে 21 ডট ডট দিয়ে বলে দিয়েছে প্যাটার্নটির বীজগণিতীয় রাশি নির্ণয় করো। তো আমি তোমাদের সবচেয়ে একটা সহজ পদ্ধতি আলোচনা করব, যা হয়তো
ভালো লাগবে আশা করি। তো আগে তোমরা এখানে পার্থক্য বের করবা। তো পার্থক্যটা আমরা এভাবে লিখি, নিশ্চয়ই তোমরা জানো। তাহলে পার্থক্য কত হবে? 5। এখানেও কি হবে? 5 হবে, এখানেও 5 হবে। তো প্রতিবার পার্থক্য, তাহলে প্রতিবার পার্থক্য 5। তো 5 হলে বীজগণিতীয় রাশি আমরা সরাসরি লেখা একটা পদ্ধতি আজকে শিখব। বীজগণিতীয় রাশি কিভাবে লিখব দেখো, 5-এর সাথে ক হবে, এরপরে যে প্রথম যে পদটা আছে সেই পদটায় দেখবা কত আছে। এই 5-এর থেকে পার্থক্যের থেকে বড় নাকি ছোট, কতটুকু বড়, সে কিন্তু 1 বড়। যতটুকু বড় হবে সেই সংখ্যাটি হবে এখানে। তাহলে আমরা বীজগণিতিক রাশি, সুতরাং বীজগণিতিক রাশি আমরা কত পেয়ে গেছি? বীজগণিতীয় রাশিটি হবে 5ক যোগ 1। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার 2 নম্বর প্রশ্নে দেখো, 2 নম্বর প্রশ্নে বলছে যে একটা চিত্র দেওয়া আছে, তাহলে চিত্রের পরবর্তী কত হবে? তোমাদের এটা কাউন্ট করে দেখা যায় যে এর পরবর্তী চিত্রে কাঠি সংখ্যা কত হবে। তাহলে প্রথম চিত্রে যদি আমরা একটু চিত্রটা এঁকে দেই, চিত্রটা এঁকে দিলাম, পরের চিত্রটাও এঁকে দিলাম, তারপরে চিত্র এঁকে দাও, টেনশন করার কিছু নেই। এরপরে এটাকে বাড়িয়ে দাও, 2টা কাঠি হলো। তো এখন কথা হচ্ছে, প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5, তাহলে কয়টি হচ্ছে? 5টা কাঠি। পরের চিত্রে 1 2 3 4 5 6 7টি। তারপরের চিত্রে কয়টি হচ্ছে? 9টি। তাহলে পরবর্তীতে তাহলে পার্থক্য কত হচ্ছে? তাহলে এখানে দেখো, পার্থক্য যদি আমরা চিন্তা করি, পার্থক্য কত হলো? পার্থক্য 2, এখানেও 2। তাহলে পার্থক্য 2 হলে আমরা কি বলতে পারি? যে কাঠির সংখ্যা 2টি করে বাড়ছে। তাহলে সুতরাং কাঠির সংখ্যা 2টি করে বাড়ছে। তাহলে 2টি করে যদি বাড়ে, তাহলে পরবর্তী চিত্রের জন্য কাঠি সংখ্যা কত হবে? তোমরা অবশ্যই বলো। 9-এর সাথে 2 যোগ হবে, তাহলে কত হলো? 11টি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা খুব ভালোভাবে উপলব্ধি করেছো। তাহলে এখন চিত্রটি আমরা কি দেব? তো চিত্রটি ইচ্ছা করলে আমরা এটা শুধু বাড়াই দিলেই হয়ে যাচ্ছে। তাহলে চিত্রটি কেমন হবে? এরকম হবে। ঠিক এরকম ছিল। তাহলে আমরা 1টি কাঠি পেলাম, তাহলে 2টি হবে, তাই না? এটা যদি আমি এভাবে দিয়ে দিই, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11টি। তাহলে 11টি কাঠি কিন্তু আমাদের হয়ে গেছে। চিত্রটি ঠিক এমনই হবে। তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন ছিল 1 মিটার কাকে বলে? দৈর্ঘ্য পরিমাপের একক মিটার। পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের দ্রাঘিমা রেখা বরাবর বিষুব রেখা পর্যন্ত দৈর্ঘ্যের কোটি ভাগের 1 ভাগকে 1 মিটার হিসেবে গণ্য করা হয়। তোমাদের পাঠ্যবইয়ের গণিতের যে 3য় অধ্যায়টা আছে পরিমাপ, সেইখানে প্রথমের দিকেই রিডিংয়ের মধ্যে এটা সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। 3 নম্বর হবে। এবার আমরা প্রিয় শিক্ষার্থীরা, এবার 4 নম্বর প্রশ্নটি আমরা একটু খেয়াল করে দেখি। 4 নম্বর প্রশ্ন বলছে, অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির 2টি এককের নাম লেখো। তো মেট্রিক পদ্ধতি হলে আমরা কোনটায় যাব? একটা হচ্ছে কুইন্টাল এবং মেট্রিক টন। তাহলে 1 নম্বর অপশনে আমরা লিখব কুইন্টাল, আর 2 নম্বর অপশনে লিখব মেট্রিক টন। মেট্রিক টন। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার 5 নম্বর প্রশ্নে বলতেছে 10 একর সমান কত বর্গ মিটার? তাহলে আমরা জানি 1 একর সমান, 1 একর সমান কিন্তু আমাদের জানতে হবে 40 46 আর দশমিক হচ্ছে 86। এটা হচ্ছে বর্গ মিটার।
হ্যাঁ, তাহলে এখন সুতরাং যদি 10 একর সমান হয় তাহলে 10 দিয়ে কি হবে, গুণ করে নিতে হবে 10। তাহলে আমরা কত পাচ্ছি রেজাল্ট, একটা দশমিক সরে যাবে, 0 4 6 8.6। তাহলে আশা করি তোমরা এই উত্তরটি পেয়ে গেছো। এরপর আসি, 10 একর হয়ে গেছে। 6 নম্বর প্রশ্ন বলছে 160 সেন্টিমিটার সমান কত ইঞ্চি। তাহলে 160 সেন্টিমিটার, তাহলে আমাদের আগে জানতে হবে যে 1 ইঞ্চি সমান কত, সেটা যদি চিন্তা করি তাহলে 2 দশমিক কত, তাহলে আমরা জানি 2.54 সেন্টিমিটার সমান হচ্ছে 1 ইঞ্চি। তাহলে সুতরাং 1 সেন্টিমিটার সমান 1/2.54। সুতরাং আমরা বলতে পারি 160 সেন্টিমিটার সমান 160 কোথায় যাবে, উপরে যাবে, আর 2.54 নিচে আসবে। তাহলে আমরা 160 ভাগ 2.54 ইকুয়াল হচ্ছে, আমরা বলতে পারি 6, মানে এখানে 62.999, তাহলে আমরা প্রায় 63 ইঞ্চি বলে দিতে পারি। তবে এখানে কথাটি কিন্তু প্রায় লিখে দিতে হবে, যদি না দাও তাহলে কিন্তু ভুল হবে। এরপর আসি, একটি ঘরের আয়তন দেওয়া আছে ঘন সেন্টিমিটারে। তাহলে একটি ঘরের আয়তন যদি ঘন সেন্টিমিটারে দেওয়া থাকে তাহলে সেটা কি তার পুরো ঘরটার কথা বলছে ফাঁকা। বায়ু পানির তুলনায় একটা ভারী বলেছে, এটা খুবই একটা মজার অঙ্ক, তাই না? তাহলে আমরা খেয়াল করে দেখি। তো এখানে আমরা জানি কি জানি, 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন কত, 1 গ্রাম। এটা কিন্তু তোমাদের জানতে হবে। হ্যাঁ, 1 গ্রাম। তাহলে বলা হচ্ছে যে সুতরাং আমরা বলতে পারি 76800 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন কত হবে, ওইটাই হবে, তাই না? যেহেতু কোনো অংশ চেঞ্জ হয়নি। এখন বলা হচ্ছে যে বায়ু পানির তুলনায় ভারী, তাহলে বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী, তাই না? তাহলে সুতরাং বলা যায় বায়ুর ওজন, কি বলা যায়, বায়ুর ওজন। তাহলে বায়ুর ওজন কত হবে, ওই যে গ্রামটা আছে সেটার সাথে আমাদের গুণ করে দিতে হবে 0.00129, এটা হয়ে যাবে কিন্তু এখন গ্রাম। তাহলে এটা যদি আমরা এখন গুণ করে দেই, অর্থাৎ 7 6 8 3টা 0 ইন্টু 0.00129 ইকুয়াল 99072 গ্রাম। এখন এটা তো আমাদের গ্রাম বের হলো, এটাকে যদি আমরা কিলোগ্রাম বলি তাহলে 1000 দ্বারা কি হবে, ভাগ হবে। তাহলে 99072 গ্রাম। তাহলে আমরা 3টা 0 যদি সরাই দিই তাহলে 0.99072 গ্রাম। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এটা বায়ুর ওজনটা পেয়ে থাকি তাহলে ওই ঘরের যতটুকু ছিল ওইটা থেকে তো আমরা কাজটা করছি, তাহলে সুতরাং বলা যায়, হ্যাঁ, ঘরটিতে বায়ুর পরিমাণ, ঘরটিতে বায়ু 0.99072 কিলোগ্রাম, সরি এখানে কিলোগ্রাম হবে, এখানে কিলোগ্রাম কথাটা হবে, কারণ 1000 দ্বারা যেহেতু ভাগ করছিলাম, তাহলে এখানে যেহেতু 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। হ্যাঁ, তোমরা এটা লিখে দিতে পারো, তাহলে এখানে কিলোগ্রাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং উপলব্ধিও করেছো, শিখতেও পারলে। এখন যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। আজ এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।